থ্যাংক ইউ। আবেদ ভাইয়ের সাথে আমার প্রথম দেখা, আমি যখন বিশ্বব্যাংকে কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম, সিগ্যাপ নামে একটা বিশ্বব্যাংকের একটা ইনিশিয়েটিভ ছিল, মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ ছিল সেখানে। তো আবেদ ভাই সিগ্যাপের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার ছিলেন। তো তখন আমি আবেদ ভাইয়ের সাথে দেখা করতে চাইলাম, কারণ আমি তখন চিন্তা করছিলাম, আমার মাত্র পিএইচডি শেষ করে আমি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম তখন। তো আমি তখন চিন্তা করছিলাম যে আসলে মানে আমি ওয়ার্ল্ড ব্যাংকে থেকে তেমন কিছু শিখছি না, এবং এক ধরনের এত দ্রুত একটা গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যুরোক্রেসির ভিতরে আটকায় যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। সুতরাং আই রিয়েলি ওয়ান্টেড টু কাইন্ড অফ do something that is a bit more meaningful, useful. তো সেই জন্য আবেদ ভাইয়ের সাথে আমার কথা বলতে যাচ্ছিলাম। এই জাস্ট একটু বলে রাখি, এর আগে কিন্তু ব্র্যাকের সাথে আমার কোনো সরাসরি কাজ ছিল না। এটা আমি 1999-2000 সময়ের কথা বলছি। আবেদ ভাইয়ের সাথে প্রথম যখন দেখা হয়, আমার পিএইচডির কাজ গ্রামীণ ব্যাংকের উপরে মাইক্রো ফাইন্যান্স নিয়ে। সুতরাং ব্র্যাকের সাথে আসলে ওরকম সম্পর্ক ছিল না। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আই ওয়াজ কোয়াইট স্কেপটিক অ্যাবাউট ব্র্যাক, ইন দ্য সেন্স দ্যাট এত কিছু কাজ করছে আসলে গ্রামীণের থেকে আমার কাছে মনে হচ্ছিল দিস ভেরি ডিফিউজড একটা অর্গানাইজেশন, ল্যাক অফ ফোকাস অ্যান্ড অল দ্যাট স্টাফ। তো ওই ধরনের একটা ছিল আমার কাছে। তো আবেদ ভাইয়ের সাথে আমি তখন বিশ্ব ব্যাংকের ক্যাফেটেরিয়াতে, আবেদ ভাই বললেন তুমি আসো একটু, তো কথা বলি। তো আমি আবেদ ভাইয়ের সাথে একটা টেবিলে বসে লাঞ্চ খাচ্ছি। এমন সময় ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট জিম ওলফেনসন তখন ছিলেন। উনি একটা বিশাল, উনি খুবই ক্যারিজম্যাটিক একজন লিডার ছিলেন। তো ওনার সাথে ইথিওপিয়া থেকে মনে হয় একটা স্টুডেন্ট গ্রুপ এসেছিল। তো ওরা সবাই মিলে হই হুল্লো করে ওয়ার্ল্ড ব্যাংক ক্যাফেটেরিয়াতে ওনারা আসলেন এবং উনি বসলেন, এবং জিম ওলফেনসন পাশের টেবিলে আমি আর আবেদ ভাই বসেছিলাম। তো জিম ওলফেনসন আবেদ ভাইকে অবশ্যই চিনতেন। তো আবেদ ভাইকে দেখে তো উনি আবেদ ভাইয়ের কাছে গেলেন। আমিও তো জিম ওলফেনসনকে চিনি মানে হি সাচ আ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। তো আবেদ ভাইকে বললেন যে প্লিজ কাম এন্ড জয়েন আস ইন দিস টেবল। Abed Bhai just looked at him and said, let me finish talking to this gentleman first. এবং at that moment, it was very clear to me that this is the kind of person that I would like to work with. Karon, the person who could give so much of importance to somebody who is nothing, a young professional, not even beginning his career, over the president of the World Bank. At that moment, I was the most important person for him to have a conversation with. I think that was the most profound, important moment for me to decide, if there's somebody really authentic, genuine, I would like to work with and work for, this is going to be, I would like to do that for this kind of a person. So that was the beginning আর কি। তো তারপরে তখন 2001 সালে I joined BRAC, মে মাসের 2 তারিখ থেকে I started working with BRAC. তো আমি জয়েন করেছি BRAC এর রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশনে। তখন এটা ছিল, তখন মুশতাক ভাই REDর ডিরেক্টর ছিলেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর, RED ডিরেক্টর, মানে RED was under him. I joined as a senior economist. 2001 সালে আমি ব্র্যাকে জয়েন করলাম মে মাসের 2 তারিখে রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন REDতে। তখন ওই সময়টা খুব একটা ইন্টারেস্টিং সময় ছিল। এক তো নতুন একটা শতাব্দী শুরু, 2001 সাল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হচ্ছে। ব্র্যাকের আলট্রাপোর প্রোগ্রাম, তখন এটাকে বলা হতো টার্গেটিং দ্য আলট্রাপোর, সেই প্রোগ্রামের ডিজাইনিংয়ের কাজ চলছে একদম ইনিশিয়াল স্টেজে তখন। 2002 থেকে প্রোগ্রামটা শুরু, 2001 সালে আমি জয়েন করলাম। তো এই প্রোগ্রামটা ডিজাইন নিয়ে কাজ চলছে। ব্র্যাক ইউনিভার্সিটি ওই সময় হলো, ব্র্যাক ব্যাংকও ওই সময় বেসিক্যালি হলো। তো একটা ব্র্যাকের ভিতরে তখন একটা অন্য ধরনের একটা পরিবেশ 2001 সালে, গ্লোবালি একটা অন্য ধরনের পরিবেশ, বাংলাদেশেও একটা অন্য ধরনের পরিবেশ। এবং আমার মনে হয় ব্র্যাকের ভিতরে ইট ওয়াজ বেসিক্যালি পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট হোল প্রসেস, অ্যান্ড ওয়াজ হিউজ অ্যামাউন্ট অফ এক্সাইটমেন্ট, বিগ নিউ থিংস হ্যাপেনিং। 2002 সালে আলট্রাপোর প্রোগ্রাম, এর আগে আমি জয়েন করার পর আমাকে মুশতাক ভাই বললেন একটা ছোট্ট পাইলট ব্র্যাক তখন
করেছিল, এটার নাম ছিল জামালপুর ফ্লাড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। এটা একটা ছোট্ট পাইলট। ওইখানে প্রথমবারের মতো ব্র্যাক অ্যাসেট ট্রান্সফারের মাধ্যমে অতি দরিদ্রদেরকে, যারা ফ্লাড এফেক্টেড অতি দরিদ্র, যারা ব্র্যাকের মেম্বার না, মানে ওই প্রোগ্রামটাই ছিল ব্র্যাক মেম্বারের বাইরে যারা অতি দরিদ্র, তাদেরকে অ্যাসেট বেসড প্রোগ্রামিংয়ের থ্রুতে তাদেরকে কীভাবে তাদের লাইভলিহুডটাকে সাস্টেনেবল করা যায় কিনা সেটা একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামের একটা ইভ্যালুয়েশন আমি মুশতাক ভাই করতে বললেন, অ্যান্ড দ্যাট আই ডিড দ্যাট। ওই একই সময়ে আমি আসার আগে তখন আরইডিতে আরেকজন ইকোনমিস্ট ছিলেন, শি ডিড লট অফ ওয়ার্ক, ওনার নাম শান্তনা হালদার। উনি আমি আসার আগেই এটা, সো শি ডিড দিস কাইন্ড অফ একটা পুরা নেশন ওয়াইড একটা সার্ভে করা হয়েছিল যে বাংলাদেশে আসলে মাইক্রো ফাইন্যান্স কাদেরকে এক্সক্লুড করছে, এবং আলট্রা পোর, এক্সট্রিম পোর যারা, তারা আসলে কতটুকু মাইক্রো ফাইন্যান্সে আসতে পারছে এবং লাভবান হচ্ছে কিনা, এটা নিয়ে। এর আগে, এটা খুব ইম্পর্টেন্ট, এর আগে ব্র্যাকের যে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা ছিল আরডিপি, সেটা 4টা ফেজে এই প্রোগ্রামটা ছিল, প্রতি 5 বছরে 4টা ফেজ ছিল, 20 বছর ধরে এই প্রোগ্রামটা সাপোর্ট দেওয়া হচ্ছিল পুরো 90s জুড়ে, 90s থেকে 2000 এই সময়ে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা আসলে হ্যাজ বিন দ্য foundational program for microfinance এবং a lot of the other enterprise program. ব্র্যাকের এখন যতগুলো এন্টারপ্রাইজ প্রোগ্রাম, এটার ভিত্তি কিন্তু আরডিপি প্রোগ্রাম সাপোর্ট এন্টারপ্রাইজ হিসাবে, হ্যাঁ, প্রোগ্রাম সাপোর্ট এন্টারপ্রাইজ হিসাবে এগুলো শুরু। তারপরে এগুলো যখন কমার্শিয়ালি, যখন ইকোনমিক্যালি ভায়াবল দিকে যাওয়া শুরু করলো, তখন এগুলো আস্তে আস্তে মোর সোশ্যাল এন্টারপ্রাইজের দিকে গেল। তো ওই সময়ে আরডিপির একটা প্রতি ফেজে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সিস্টেম নামে একটা জিনিস আরইডির ছিল। সেখানে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি করতো আরইডি এই প্রত্যেকটা ফেজের। লাস্ট ফেজের ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যে স্টাডি হয়েছিল, সেটার টাইটেলটা ছিল বিকন্স অফ হোপ মোস্ট লাইকলি। সেখানে প্রথমবারের মতো আরইডি থেকে এটা খুব জোরে সোরে বলা হলো যে আরডিপি microfinance is actually not working for the poorest of the poor. এবং এটা 2001 সালে যখন আমি আসলাম, তখন কিন্তু ব্র্যাকের ভিতরে একটা এটা নিয়ে অনেক ডিসকাশন, ডিবেট চলছে, এবং আলট্রাপোর প্রোগ্রামের নিডটা কিন্তু এই ধরনের একটা অ্যানালিটিক্যাল ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে তৈরি করা হলো আর কি। তো এনিওয়ে, তো 2001টা ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কি করতে হবে? হ্যাঁ। তো আমি যখন জয়েন করলাম, তখন এই ধরনের একটা পরিবেশ আর কি, এই ধরনের একটা, ইটস আ ভেরি বাজিং ইন্টেলেকচুয়াল এনভায়রনমেন্ট ফর সামওয়ান লাইক মি, দ্যাট ওয়াজ দ্য, মানে এর চেয়ে ভালো সময় আমি মনে হয় জয়েন করার ছিল না। এটা একটা বিশাল একটা ট্রানজিশন পিরিয়ড, একটা বাজিং মোমেন্ট, বিগ আইডিয়াসের একটা মোমেন্ট, বাট বিগ চেঞ্জেসের একটা পার্টিকুলার মোমেন্ট। তো সো দ্যাটস ওয়েন আই জয়েন্ড ওইটা। তারপরে আমি ব্র্যাকের মানে আরইডির আলট্রাপোর প্রোগ্রামটা নিয়েই মূলত আমাকে মুশতাক ভাই বললেন, এইটার রিসার্চটা তুমি দেখাশোনা করো। তো আই বেসিক্যালি লেড দ্যাট রিসার্চ। তারপর 2003 সালে I was promoted into the director, প্রথমে অ্যাক্টিং ডিরেক্টর, তারপর ডিরেক্টর অফ ব্র্যাক আরইডি। ওই সময় মুশতাক ভাই বাংলাদেশ থেকে মানে স্টাডি লিভে ছিলেন ইয়েতে, কলম্বিয়াতে, মোস্ট লাইকলি as a professor of Millennium Development Goal, Millennium Development Center মনে হয় ছিল। তো he was there. তো ওই সময়টা I became the director. তো 2003 সালে মানে আরইডি, মানে ইম্পর্টেন্স অফ রিসার্চ ব্র্যাকের ভিতরে এবং আবেদ ভাইয়ের কাছে ব্যক্তিগতভাবে, দ্য ইম্পর্টেন্স অফ ফর্মাল সিস্টেম্যাটিক রিগারাস রিসার্চ was so important. Kintu again, what was also important that Abed bhai could integrate both programmer experiential knowledge with the more systematic formal knowledge, research based knowledge. এই যে এক্সপেরিয়েন্সিয়াল এবং রিসার্চ বেসড নলেজ, এই দুটাকে মিলায় যে চিন্তা করার ক্ষমতা, এটা কিন্তু আবেদ ভাইয়ের ওয়াজ ওয়ান অফ দ্য, মানে আমি বলবো ওয়ান অফ দ্য মানে এক্সেপশনাল এবিলিটি। হ্যাঁ, অ্যান্ড হি গেভ ইম্পর্টেন্স টু বোথ, হি আন্ডারস্টুড দ্য লিমিটেশনস অ্যান্ড পসিবিলিটিস অফ বোথ।
এবং হি কুড কম্বাইন দ্যাম, হি কুড চ্যালেঞ্জ বোথ। এখান থেকে নিয়ে হি কুড চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্সিয়াল নলেজ নিয়ে হি কুড চ্যালেঞ্জ রিসার্চ, অ্যান্ড দ্যাট বেসিক্যালি মেন্ট দ্য কাইন্ড অফ রিসার্চ উই ডিড was something that is of a different type. হ্যাঁ, তো এই জিনিসটা মানে আবেদ ভাইয়ের ব্যক্তিগত একটা ইয়ে ছিল, এবং আই থিঙ্ক দ্যাট অলসো গট ইমবাইবড ইনটু দ্য অর্গানাইজেশনাল কালচার অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, মানে প্রোফাউন্ডলি মানে ইন্টারেস্টিং এবং মানে ইম্পর্টেন্ট মানে আমার ব্যক্তিগত জীবনে, এবং ইউনো দ্যাট হ্যাজ বিন সেন্ট্রাল ইন দ্য ওয়ে আই থিঙ্ক অ্যাবাউট নলেজ, the importance of experiential knowledge, tacit knowledge, people's knowledge, and also rigorous research-based knowledge. এবং দুইটাকে নিয়ে আমাদের সলিউশন চিন্তা করতে হবে, স্কেলেবল সলিউশন চিন্তা করতে হলে এই দুটোর মিশ্রণ খুব দরকার, এবং ক্রিটিক্যাল মিশ্রণ খুব দরকার। এবং এটা এখন বর্তমানে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে যে রোলে আছি, বিআইজিডিতে, আই থিঙ্ক দিস ইজ দ্য বিকন। আমরা যদি একটা ভিন্ন ধরনের ইউনিভার্সিটি তৈরি করতে চাই, দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ। হাউ ডু ইন্টিগ্রেট কনটেক্সচুয়াল এক্সপিরিয়েন্সিয়াল নলেজ উইথ ফর্মাল সিস্টেম্যাটিক নলেজ, এবং এইখানে ইনোভেশন কী হবে, ম্যাথোডলজিক্যাল ইনোভেশন কী হবে, এবং এইটা মিলায় উই ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট এ ডিফারেন্ট কাইন্ড অফ আ নলেজ সিস্টেম, যেটা সাদার্ন, যেটা ডিকলোনাইজ, যেটা থ্রুতে আসলে আমরা গ্লোবাল নলেজ সিস্টেমে আমাদের স্থান তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, সো দিস ইজ ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট। আমি যখন জয়েন করলাম এগেন, ইটস মানে অনেক পুরনো অনেকে ছিল না ততদিনে, মানে যারা 70 দশকের প্রাথমিক পর্যায়ে যারা ছিলেন অনেকেই ওই সময় ছিলেন না, যেমন খুশিয়া পায়নারা তো ছিলেন না, আর অনেকে নাম আমরা শুনেছি, কিন্তু অনেকেই অনেকেই ওয়ার বেসিক্যালি ভেরি ভেরি প্রেজেন্ট, যারা ওভার টাইম, যারা মানে 80 দশকে তো ব্র্যাকের একটা বড় ধরনের একটা ব্র্যাক হ্যাড টু চুজ হাউ ইট ওয়ান্টেড টু মুভ। হ্যাঁ, এই চয়েসে there were some people who did not feel part of that trajectory, and they didn't stay, that is, কিন্তু যারা ছিল they were একটা বড় অংশ কিন্তু একদম প্রথম থেকেই ছিল। সুতরাং I got to basically engage, interact, learn from a kind of a very powerful group of people. সেখানে people like মানে মুশতাক ভাই তো অবশ্যই kind of মানে কিভাবে রিসার্চ এবং প্র্যাকটিস কাজ করতে পারে in a way that is enriching, সেটা তো মুশতাক ভাই has been one of the biggest teacher of that. শামদানি ভাই ট্রেনিং ডিভিশন, এবং ট্রেনিং ডিভিশন শুধু না, আমাদের এখন যেটা ব্র্যাক লার্নিং সেন্টার, আগে ছিল টার্ক ছিল, ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার, এগুলো তো এক একটা আশ্রম ছিল, এগুলো আশ্রম। হ্যাঁ, এগুলো তো ছিল যেখানে গিয়ে আমি যখন প্রথম ব্র্যাকের টার্কে মানে গেলাম, আমি মোস্ট লাইকলি রংপুরে, মানে যেটা আলট্রাপোর প্রোগ্রামের সাথে কাজ, রংপুর টার্কটা ওয়াজ ভেরি মাচ দ্য সেন্টার নর্থে, ওখানে প্রচুর যাওয়া হতো। এবং ওখানে তো মূলত ওখানে মানে প্রথম আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে মানে একদিকে ব্র্যাকের সিনিয়র লোকজন, মিড লেভেলের লোকজন, স্টাফ, এন্ট্রি লেভেলের স্টাফ আছে, আবার স্বাস্থ্যসেবিকা, ব্র্যাকের মানে প্যারা প্রফেশনালস গ্রুপ, তাদেরও ট্রেনিং হচ্ছে, একসাথে এক জায়গায় আমরা খাচ্ছি, প্লেট নিয়ে রাখছি, তারপর সকালবেলা মর্নিং ওয়ার্ক হচ্ছে, 6টার সময় উঠে আমাদের ঝাড়ু দিতে হতো, পাতা কুড়াইতে হতো, স্বাস্থ্যসেবিকাদের সবার সাথে মিলে কথা হচ্ছে, তারপরে জাতীয় সঙ্গীতে একসাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আমরা করছি, এবং সবাই মিলে জাতীয় সঙ্গীত গাচ্ছি। It was really, এবং পুরো এনভায়রনমেন্ট was so conducive for a reflective learning. হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের ভিতরে হিউম্যান পোটেনশিয়ালের রিফ্লেকশন এবং কানেকশনস, এবং এই যে হায়ারার্কি ভেঙে কানেকশনস, হ্যাঁ, যে একটা মানে আমরা উই ওয়ার পার্ট অফ এ মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর মতো। হ্যাঁ, আবেদ ভাই কিন্তু কোনোদিন কর্মী বলতেন না, কর্মী বাহিনী বলতেন। এই যে একটা বাহিনী, একটা বাহিনীর আইডিয়া। হ্যাঁ, মানে আমি তো মানে আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা, 2 নম্বর সেক্টরে and all that stuff, I grew up with that ethos. তো আমার কাছে this was the platform. BRAC became a platform for my own মুক্তি সংগ্রাম।
তাই না? এখন অনেকে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের মুক্তিযোদ্ধা, মানে ফর মি দ্যাট বিকেম মাই প্ল্যাটফর্ম অ্যান্ড দ্যাট ইজ স্টিল মাই প্ল্যাটফর্ম. So that was what Turks were. Very reflective একটা জায়গা. তারপরে আমিন ভাইয়ের কথা না বললেই নয়. আমিন ভাই was the field marshal of BRAC, Marty Chen, that's how she is described, aptly so. মানে আমিন ভাইয়ের কথা বলে তো শেষ করা যাবে না in terms of আসলে রুরাল সাইকোলজি এবং পিপলস সাইকোলজি বুঝার এত শক্তিশালী ক্ষমতা আমি খুব কম মানুষের ভিতরে দেখছি. এবং প্রোগ্রাম ডিজাইনে একটা ইনটিউটিভ একটা ইন্টেলিজেন্স ওনার ছিল, ডিপ ইনসাইট এবং ইন্টেলিজেন্স ছিল, যেটা কেবলমাত্র আসতে পারে ফ্রম কিন অবজারভেশন বাট অলসো স্ট্রাগল, ডিপ স্ট্রাগল. এবং মানে ডেভেলপমেন্টের কাজে একটা স্ট্রাগল, একটা প্রসেস অফ ট্রান্সফর্মিং অফ দ্য সেলফ, এটা কিন্তু আমিন ভাইকে দেখলে বোঝা যায়. ইটস এ ট্রান্সফরমেশনাল সেলফ. এবং ওই ইনসাইটসগুলা ইনটিউটিভলি হি কুড রিয়েলি আন্ডারস্ট্যান্ড. তো there were so many people ওই সময় আসলে, it's absolutely true. তারপরে শামদানি ভাইয়ের কথা বললাম, সুকেন্দা was another amazing character. আমিন ভাই সুকেন্দার dynamics was also very interesting. কিন্তু what is really important is এখানে এতজন লোকরা ছিল, এরা কেউই কিন্তু এমন না যে they were all unified in the overall vision, big ideas, they were all unified, core purpose was clearly the same, কিন্তু nobody had to মানে প্রত্যেকে তাদের মতো করে ওই ভিশনটাকে দেখতো এবং সেটা নিয়ে আলোচনা হতো. এবং কোনো ধরনের এমন না যে সবাই মানে ইউনিফর্ম একটা ইয়েতে কিন্তু ছিল না. they had lot of differences, lot of debates, lot of heterogeneity, lot of মানে pretty tough conversations, তাই না? এবং এক একজনের অ্যাপ্রোচ মানে এক্সপ্রেস করার ক্ষেত্রে কারো কোনো ধরনের ভয় বা কিছু ছিল না. ভয়ের তো প্রশ্নই ওঠে না. ইট ওয়াজ ভেরি মাচ মানে এটা ইউনিফাইড হওয়ার দরকার নেই. অ্যান্ড দ্যাট ডাইভার্সিটি অফ থিঙ্কিং was really important. You go to Amin Bhai, you hear in certain ways about a problem, or Mushtaq Bhai is thinking in another way, Shamdani Bhai may have another reflection, so আমাদের জন্য আমাদের নতুন জয়েন করছে, it was like a মানে বিশাল পাঠশালা, development শিখার was like the biggest school, that was the university. So it was amazing time period, ওই পুরা সময়টা.